গাজায় ইসরায়েলি বর্বরতায় বিএনপির প্রতিবাদ র্যালি, নয়াপল্টনে জনতার ঢল, গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেয়ার আহ্বান। মার্কিন শুল্ক স্থগিতে বাংলাদেশের সুরক্ষা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেও সমস্যা হবে না বলেছেন বাণিজ্য উপদেষ্টা। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, ওবায়দুল কাদের সহ 10 আসামির নাম ইন্টারপোলে পাঠাতে ট্রাইব্যুনালের চিঠি। সম্ভাবনার প্রদীপে ঢাকায় বিনিয়োগ সম্মেলন শেষ, $26 কোটি 2 প্রস্তাব নিশ্চিত, বিভিন্ন দলে সন্তোষ প্রকাশ। এসএসসি পরীক্ষা শুরু, এবার শিক্ষার্থী কমে 19,28,181 জন, ফলাফল 2 মাসের মধ্যে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারলে ইসরায়েল ফিলিস্তিনে এত হত্যাযজ্ঞ চালাতে পারত না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ড। নারকীয় হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। ইসরায়েলের এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশও। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই বিএনপির এই র্যালি। বিকেল 4:30টার কিছু পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হলেও তার আগেই কানায় কানায় পণ্য হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। গাজা ও রাফায় নির্বিচারে নারী শিশুসহ ফিলিস্তিনের জনগণকে হত্যার প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমে আসে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল ও ফকিরাপুলের এলাকায়। এই সময় ফিলিস্তিনের পতাকা হাতে নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান নেতাকর্মীরা। সংহতি র্যালিটি নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারের সামনে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধে উপসাগরীয় অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, শহীদ জিয়াই প্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ইয়াসির আরাফাতকে এনে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়েছিলেন। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। সারা বিশ্বের মুসলমানদের যেখানে অত্যাচার হবে, ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার করে নেন যে আমার কোনো মুরাদ নাই। এখন জানার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করবো, আর এইটাই ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। বিএনপি নেতারা বলেন, গাজায় নির্বিচারে নারী শিশুদের উপর ধ্বংসযজ্ঞ চলছে। ইসরায়েল মানবাধিকারের সকল সীমা লঙ্ঘন করছে, কিন্তু বিশ্ববিবেক নীরব। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। বয়কট হলো, আমি সেটা ব্যবহার করব না। এমনকি কেউ যদি আমাকে উপহার হিসাবেও দেয়, আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ
করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি মেধা বিকাশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য তাকে আবারও আর্থিক সহায়তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জুলহাস মোল্লার হাতে তারেক রহমানের দেয়া আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি হয়েও আলট্রালাইট আরসি মডেলের একটি বিমান তৈরি করে সম্প্রতি বিদেশে আলোড়ন তোলেন জুলহাস মিয়া। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, মেধার বিকাশে মানবতার কল্যাণে কাজ করে যাবে বিএনপি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আর হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, তবে এতে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাওয়া যাচ্ছে, সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবে সরকার। ভারতের ভিতর দিয়ে প্রতিবেশী ভুটান, নেপাল ও মিয়ানমার পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বাতিল করায় সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে বাংলাদেশ, বাড়ানো হবে বাণিজ্যিক সক্ষমতা। যেটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উঠতে আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশের বাণিজ্য স্থলপথে বন্ধ করতেই ভারত ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার করেছে। নৌপথে যাতে এমন কিছু না হয় সেজন্য বাংলাদেশকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহারের ফলে মালদ্বীপের সাথে বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত শাওনিন রশিদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক ব্যাপকভাবে নেতিবাচক হতে শুরু করে। সম্পর্ক স্বাভাবিক করতে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে দুদেশের শীতল সম্পর্কে বরফ গলতে শুরু করবে বলে প্রত্যাশা ছিল বিশ্লেষকদের। তবে বুধবার হঠাৎ করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত। এতে দুদেশের সম্পর্ক আবার উল্টো পথে যাত্রা শুরু করবে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিনের। ল্যান্ড ব্লকেট ক্রিয়েট করেছে ভারত, এবং আমাদের যেতে পারস্পরিক টিকে থাকতে হলে একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে। ভারত কিন্তু এই নীতিটি সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেছে। মেরিটাইম অ্যাক্সেসটা যাতে আমাদের বন্ধ না হয় সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে, কারণ এই মেসেজটা মানে এই কাজটার মাধ্যমে ভারত যে মেসেজটা দিচ্ছে যে তারা পূর্ববর্তী সরকারকে যেভাবে করে সাপোর্ট দিচ্ছে, তারা বর্তমান অ্যাসপিরেশন বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেই বিষয়টা তারা পাশ কাটিয়ে যাচ্ছে। ভারতের এমন সিদ্ধান্তে আঞ্চলিক সম্পর্কে তেমন বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শাওনিন রশিদ। এটা দ্বিপক্ষীয় বিষয়, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এই সিদ্ধান্তের ফলে মালদ্বীপের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, কারণ মালদ্বীপ শ্রীলঙ্কা দিয়ে বাংলাদেশে বাণিজ্য করে। এই ছোট ঘটনায় আঞ্চলিক স্থিতিশীলতায় বড় প্রভাব পড়বে না। বাংলাদেশের সাথে মালদ্বীপের বাণিজ্য স্বাভাবিক থাকবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাচলে 10 কাঠার প্লট নেন পুতুল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে থাকে বিদেশে কোটি কোটি টাকা পাচার ও দুর্নীতির নানা অভিযোগ। এবার রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার রাজুকের করা দুর্নীতির মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও তা গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল। পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আগামী 4-5-2025 তারিখে তাদের এই ওয়ারেন্ট তামিল হওয়ার রিপোর্ট আসার জন্য তামিল হয়েছে। অভিযোগে আরও বলা হয়, রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবেদন ছাড়াই প্লট বরাদ্দ দিয়ে দেন। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। মামলার অন্য আসামিরা হলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সচিব পূরবী গোলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই পলাতক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জুলাই গণহত্যায় জড়িত 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে দলটির সভাপতি ও পতিত আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধেও রেড নোটিশ জারির কথা বলেছিল ট্রাইব্যুনাল। সেটি এখন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আসামিদের পালিয়ে যাওয়া ঠেকানো সহ ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বেশ কয়েকটি ধারা দ্রুত সংশোধন করা হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, নির্দেশদাতা এবং সরাসরি বর্বরতায় জড়িতদের বিচারকে গুরুত্ব দিচ্ছে ট্রাইব্যুনাল। গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। টপ কমান্ডার্স, রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে তাদের বিচারটা আমরা করতে চাই। সাথে সাথে যারা গ্রাউন্ডের ডাইরেক্ট অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড হয়েছে। এদিন গণহত্যায় জড়িত আওয়ামী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদনটি এখনও প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা
ইন্টারপোলের কাছে পাঠাবে। জুলাই গণহত্যার অভিযোগে এখন পর্যন্ত 141 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 54 জন গ্রেপ্তার রয়েছেন, পলাতক আছেন শেখ হাসিনা সহ 87 জন। এটা যেহেতু গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এটা ওয়াইড স্কেলে হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে 26 কোটি মার্কিন ডলারের দুটি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে দাবি করেছেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। জানান আরও আছে পাইপলাইনে। সংবাদ সম্মেলনে তিনি জানান তাৎক্ষণিক কত বিনিয়োগ পাওয়া গেল তা সামিটের উদ্দেশ্য নয়, বরং একটি ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করাই বিডার লক্ষ্য। এদিকে বিডার এ আয়োজনের প্রশংসা করেছে রাজনৈতিক দল এনসিপি ও জামাত। জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে উল্লেখযোগ্য হারে। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া নানা সংস্কার উদ্যোগ যখন স্বপ্ন দেখাচ্ছে, তখন নতুন করে আশার প্রদীপ জ্বলতে শুরু করেছে বিডার বিনিয়োগ সম্মেলন। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জানালেন, কত ডলারের বিনিয়োগ এলো তা নয়, বরং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দেয়া আর একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই সামিটের মূল উদ্দেশ্য। এখন পর্যন্ত যদি আমি বলি, গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে, ওখানে 110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের ফলে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো। এদিকে বিডার আয়োজনের প্রশংসা করে রাজনৈতিক দলগুলো বলছে, এ ধরনের আয়োজনে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে আরও কাজ করতে হবে। গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি, দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে শীর্ষ 20 দেশের তালিকায় ঢুকতে পারবে। আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ ঠিক করতে পারি, আমার বিশ্বাস ইনভেস্টর এই দেশে আসবে। আমাদের সাথে কমিউনিকেট অলরেডি স্টার্টেড এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমার মনে হয় যে আমরা তাদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং বড় বড় ব্যবসা সেক্টর এই দেশে খোলা সম্ভব হবে। আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এর আগে সংবাদ সম্মেলনে বিডা জানায়, এবারের সামিটে অংশ নেয়া প্রত্যেক বিনিয়োগকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নিচ্ছে সরকারি এ সংস্থা। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে এদের অনেকে বিনিয়োগ করবে এমন প্রত্যাশাও করে বিডা। ইনভেস্টর এবারে এসে নিজে অনুধাবন করতে পারছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। সকাল 9টার মধ্যেই হলে প্রবেশ করে পরীক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। রাজধানীর 3,825টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। জানান, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয় সেগুলো নজরদারিতে আছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভালো পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকারও আহ্বান তার। 2 মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ বলছে দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, তাই তারা বলছে এ সরকার
আরও 5 বছর থাকুক। সুনামগঞ্জ সফরে গিয়ে জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভার করা নিয়ে ইন্ডিয়ার সাথে যে চুক্তি আছে তার আন্ডারে তাকে আনার চেষ্টা করা হবে। এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে অ্যাকশনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় তার সম্মানে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজায় ইসরায়েলি বর্বরতায় বিএনপির প্রতিবাদ র্যালি, নয়াপল্টনে জনতার ঢল। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। মার্কিন শুল্ক স্থগিতে বাংলাদেশের সুরক্ষা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেও সমস্যা হবে না বলেছেন বাণিজ্য উপদেষ্টা। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, ওবায়দুল কাদের সহ 10 আসামির নাম ইন্টারপোলে পাঠাতে ট্রাইব্যুনালের চিঠি। সম্ভাবনার প্রদীপে ঢাকায় বিনিয়োগ সম্মেলন শেষ, $26 কোটি 2 প্রস্তাব নিশ্চিত, বিভিন্ন দলে সন্তোষ প্রকাশ। এসএসসি পরীক্ষা শুরু, এবার শিক্ষার্থী কমে 19,28,181 জন, ফলাফল 2 মাসের মধ্যে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।